সুপ্রভাত বন্ধুরা, নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমি সুমিতা। আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। বাইরেটা দেখেছো, ঘন কালো অন্ধকার। এখন বাজে 4:30। উঠেছি 3:30, পৌনে 4টে করে 40-এ উঠেছে। উঠে রেডি ফেডি হয়ে গেছে, যাচ্ছি একটা জায়গায়। দেখতে থাকো, দেখলেই বুঝতে পারবে কোথায়। বহু বছরের ইচ্ছে বহুবার ক্যান্সেল হয়ে আজকে ফাইনালি হঠাৎ করে প্ল্যান করে যাওয়া হচ্ছে। আর এখনো পর্যন্ত এই যে গাছে কোনো ফুল নেই, আর এইদিকে এই যে জবা টবাগুলো এখনো ফোটেনি। সেই সময় আমরা বেরিয়ে পড়েছি যাওয়ার উদ্দেশ্যে। তো চলো, দেখতে থাকো, সাথে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। চলো। এটা রাত্রি নয়, এটাকে বলে ভোর। এই যে আমরা এই তিনজনে প্রথম বাইরে বেরিয়েছি, গাড়ি হয় সেখানে। অন্ধকার, কোথায় হাওয়া আসবে? হাওয়া এলে কি হবে? ঘুম পাবে না। আসার সময় পরম বসবে, এখন বাবা অসুবিধা হবে। পিছন দিকে উঠে যা। কি রে, হাওয়া কম আছে? সেদিনও এরকম ছিল। ও হাওয়া দিয়ে। এই যে আমার মা বেরোচ্ছে, আর যে দিদি বেরোচ্ছে। চলো। বাগানে যাওয়ার সময় চাবি দিতে হবে না, দাদা থাকবে তো। আর সেই দূরে তিনজন যাচ্ছে আমাদের বাবার কাছে গন্ডে দিতে। শিখা বেশি বেরিয়ে পড়েছে, একটু রেস্ট ফ্রেস্ট নাও, বুঝলে? আমরা ঘুরতে যাচ্ছি, তুমি আমার একটু রেস্ট না। এখানে যাওয়ার জন্য আমরা অনেকবার চেষ্টা করেছি, ইচ্ছে হয়েছে যাওয়ার, কোনো না কোনো কারণে ক্যান্সেল হয়ে গেছে। তো কোথায় যাচ্ছি এখনো বলছি না, লাস্টে বলবো, বা দেখলে বুঝতে পারবে। তারপরে আজকে এটা আমার জেদের কারণেই বলতে পারো, বা অনেকবার বলার কারণে। মা তো হাল ছেড়ে দিয়েছে, মা বললো না যাবো না, থাক, অন্য সময় কোনো দিন। আর এটা হচ্ছে যে আমাদের মেলার আগে মা, দিদি আর বৌদি যখন মা আরে ওখানে সন্ন্যাস নিতে যাচ্ছিল। তো আশা করি এতক্ষণ হয়তো বুঝতে পারছো কোথায় যাচ্ছি। যাই হোক, ভোরবেলার এটা কালীবাড়ি। কালীবাড়ির কাছে আসলাম যখন, তখন মোটামুটি একটু সাদা সাদা হয়েছে। চারিদিকটা যেমন ঘন কালো অন্ধকার ছিল বাড়ির সামনে, সেটা কেটেছে। আমাদের শিব মন্দিরে আরে প্রণাম করে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি। জানি না কোনোদিন মায়ের কোনো আশা পূরণ করতে পারবো কি না। এটা আমারও ক্ষমতায় ছিলও না, কারণ এটা হচ্ছে যে শুধুমাত্র গাড়ি তো বাবার, গাড়ি নিয়ে শুধু ড্রাইভার করে দিয়েছে দাদা। আগের দিন 10:30টার সময় ওকে দাদা তুলে নিয়ে এসেছে বাড়ি থেকে তুলে নিয়ে এসে, মানে ওর বাড়ি আমাদের পাশেই, 2-4টে বাড়ি। ওকে কোথায় ছিল জানি না, দাদা এলো বাড়ি এসে, দাদাকে ফোন করে দিদি বলেছিল বলতে, দাদা তো ওকে নিয়ে এলো। বললে ও সেইমাত্র বাড়ি এসেছে, ও একটা কাজে বেরিয়েছিল। ড্রাইভারদের তো ওই কাজেই থাকে, জানোই তো। সেইমাত্র বেরিয়ে এসেছে, আসার পরে বলতে ও রাজি হতে আমরাও বেরিয়ে পড়লাম বলতে 10:30টার সময় এলো। আসার পর দাদা বলছে এই জায়গায় যেতে হবে, তুই যেতে পারবি তো, উঠতে পারবি তো? আর আমরা বলেছিলাম 3:30 করে তাহলে বেরিয়ে যাবে, মা আর দিদি যাবে, আমি তাহলে থাকবো, বাগানে যাব আমি, বাচ্চাগুলোকে বৌদি দেখবে। মা বললো, দেখুন ওর তার আগে বলছি দাদা, ও বললো হ্যাঁ ঠিক আছে। আর দাদা বললো না, তোরা সব মেয়েরা যাবি? আমি বলি সবাই যাবো না, ওরা 2জন যাবে। বলছে কেন, গাড়ি যখন হয়েছে তখন সবাই মিলে চলে যা, ঘোরাও হবে, কোনোদিন তো যাসনি, যা বলে আমি বললাম হ্যাঁ তাহলে ঠিক আছে। আর আমি বারবার দিদিকে বলছিলাম বলে, ওই দিদি বল না বলে তাই জন্য গাড়িটা হয়েছে, মানে ড্রাইভারটা পাওয়া গেছে, দাদাকে বলেছে, আমি দাদাকে বলিনি। যাই হোক, তো তার আগে ও বলতে মা বললো যে ওকে বললাম, বলতে দাদা বললো যে তাহলে ঠিক আছে, ভোরবেলা বেরো, অত রাত্রি তখন হচ্ছে যে অন্ধকার থাকবে, তো
তোরা 3:30 4টেই বেরো, 4টেই বেরোলে আরামসে পৌঁছে যাবি, 2.5 ঘন্টা টাইম লাগবে, আরামসে পৌঁছে যাবি, তারপরে হচ্ছে ওখানে কাজটা মিটিয়ে চলে আসবে। আর এটা আমরা যাচ্ছিলাম ওই আমতা হয়ে যাচ্ছিলাম, এই রোডটা ধরেছিলাম যাওয়ার সময়। এটা হচ্ছে যে ওই খালনাটা পেরিয়ে খালনার ওই ব্রিজটার কাজটা, এখানটা বলে শিয়াগড়ি, এই শিয়াগড়ির এই রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম। আর এখানে অসাধারণ, এই যে খালটা কাটা হয়েছে, খালটা পুরো নদীর মতো। দামোদর নদী আমাদের এখানে এতটা চওড়া নয়, এখানে যতটা খালটা চওড়া। আর এখানটা সূর্য উঠছিল, এত সুন্দর দেখতে লাগছিল কি বলবো, পুরো মেঘটা লাল হয়ে গিয়ে এত অপূর্ব দেখতে লাগছিল। আর আমার ক্যামেরায় কিভাবে ক্যামেরা ধরেছিলাম আমি জানি না, ফোন আমার দিদি পাশ থেকে বলছে ফোন ধরেছিস, হাফ ভিডিও বোধহয় হয়নি। সত্যিই তাই, আমি এখন দেখছি। আর এই ভিডিওটা পোস্ট করব করে কিছু না কিছু কারণে করতেই পারছিলাম না, ডিলে হচ্ছিল। মানে আমার বেসিক্যালি আমার কুড়েমোর জন্য। আর এখানে দেখছো কিরম সূর্য উঠে গেছে, মানে অন্ধকার থেকে বেরিয়েছিলাম, হালকা হালকা সাদা হলো, তারপরে পুরো সূর্যটা উঠলো, সেটাও আমরা দেখতে পেলাম। এখানে শিয়াগড়ির কাছাকাছি, মানে শিয়াগড়ির কাছাকাছি এসে গেছি। এই ব্রিজটাকে শিয়াগড়ির ব্রিজ বলে। তো এই ব্রিজটা ক্রস করে আমরা উদয়নারায়ণপুরের ওই রাস্তাটা ধরে নেব। যাই হোক, ওই রকম গল্প করতে গেলাম। গোটা রাস্তাটাই ভালো, এত সুন্দর মানে রাস্তা, কি বলবো, চারিদিকে ঘন সবুজ, চারিদিকে সবজি চাষ, শুধু একটু জায়গায় খারাপ ছিল, একটুখানি জায়গা। আর তারপরে বাকিটা তো মোটামুটি ভালোই ছিল। যাওয়ার সময় একটু দেরি হয়েছে, কিন্তু ফেরার সময় খুব স্মুথলি চলে এসেছি। আশা করি তোমাদের দেখতে ভালোই লাগছে। এই যে এখানে আমার কাছে একজন টুনটুনি এসে বসেছে, টুনটুনি। এই দেখো, এই ফাঁকাটা দিয়ে দেখা যাবে ওইখানে বাড়ি। এই দেখো প্রতিমা, ওইটা ফুল হয়ে আছে, হ্যাঁ তিল, ওই সাবাস, আমি কোনোদিন দেখি না, এই দেখলাম। এই যে এখানটাতেও কি, এই দিকটা মনে হয় বাদাম, ছোট ছোট ওই যে বক বসে আছে, এগুলো সব বাদাম। হ্যাঁ, আমরা বাড়ি থেকে বেরিয়ে কতগুলো দিদি বাম্পার পেরিয়েছিস বল? 70 পিস। আমার দিদি বাম্পার পেরিয়ে হাল্লা হয়ে গেছে। এই আলু যাচ্ছে, এই পড়ে যাবি, এই মেয়েটাকে নিয়ে নয়। আমরা খান 10-15 কালী পুজো দেখে চলে এলাম। না, এই তো এখানে একটা, সেই মোড়ে একটা, সেই 5টা গুনেছি, কি করে 10টা আমি দেখেছি। আর যে গাড়িটা নিয়ে যাচ্ছে দেখলে যাকে, এই সেই বিখ্যাত ড্রাইভার যে ফোন ইউজ করে না, তাকে ফোন ছাড়াই নিয়ে যেতে হয়। কোন দিক যাবো, শাক, কত শাক, কত বাজার, এগুলো সব টাটকা সবজি। উদয়নারায়ণপুর বাজার, এটা উদয়নারায়ণপুর পেরিয়ে এলাম। আর ওইখানটা মাছ সাথে করে চাষ হচ্ছে। আরে অনেক বাকি, রাস্তাগুলো ডুবে যায় বলে এরকম রাস্তা, জানো তো, ঢালাই দেয়া রাস্তা। পিচ গুলো নষ্ট হয়েছে। এগুলো বাড়ি না ফ্ল্যাট? ওইখানটা পোলের মতো, ওই জন্য রাস্তা। আর আগে বললাম না একটা জায়গায় রাস্তাটা খারাপ, এই উদয়নারায়ণপুরটা পেরিয়ে এখানটা মনে হয় জলে ডুবে যায় প্রত্যেক বছরই, ওই ঢালাইটা দেখলে ওখানটা। আর এখানটাতেও এই যে এইরকম অবস্থা, পুরো পিচ সব তুলে আবার
হচ্ছে। পুরো রাস্তাটা ঘন অন্ধকার, ধুলো, এত ধুলো উঠছে কি বলবো। আর চারিদিকে সবজির মাঝখান দিয়ে আমরা যাচ্ছি, পুরো মাঠ। মানে এরকম জায়গায় আমি এরকম জায়গা দিয়ে যাইনি। আর এর আগে গেছিলাম ধান জমি আমার, ওই একটা পিস্তত দিদির বাড়ি যখন যাচ্ছিলাম আগের বছরটা, তখন ধান জমি ছিল, ধান জমির মাঝখান দিয়ে। ওরকম আমার দিদির বাড়ি গেলেও পাই, কিন্তু এইরকম যে বড় বড় গাছ, তার পাশে শুধু সবজি চাষ, এই জিনিসটা আমি কোনোদিন দেখিনি। আর ওই যে সামনে গাড়িটা যাচ্ছে পুরো ধুলো করে দিয়ে যাচ্ছে। আর অনেকেই জিজ্ঞাসা করেছিলেন যে ড্রাইভারটা কপালে কি হলো, যে 2.5 ঘন্টা খোঁজার পর তাকে যে পেলাম। কিছুই না, শেষে আমাদেরকে বুঝিয়ে দিল যে আমি ওখানেই ছিলাম, তোমরা দেখতে পাওনি। কিন্তু আমরা অথচ ওই জায়গাটাতে যে কতবার যে খুঁজেছি তার নেই ঠিক। আর আমরা বেশি কাউকে কিছু বলতে পারি না, তো আমি কি বললাম, আমি বললাম তোকে ধন্যবাদ। গাড়িতে উঠেই প্রথমে বললাম যে তুই কি করেছিস, কতক্ষণ ধরে, এতক্ষণ বাড়ি পৌঁছে যেতাম, তোকে কখন থেকে খুঁজছি জানিস। আর এই দেখো এখানে বাড়ি আর পাশেই সবজি চাষ হচ্ছে। আর এই রেলগেটটা পেরিয়েই আমরা যেখানে যাচ্ছি আমাদের ডেস্টিনেশন, কিন্তু সেইটা আমরা অনেককে জিজ্ঞাসা করেছি, তো সেটা দেখার পর বললো হ্যাঁ রেলগেট অনেকবার বলেছে। তারপরে এই যে রেলগেটটা পেরোলাম, পেরোনোর পরেই আমরা পৌঁছে যাব, কিন্তু অথচ আমরা লোককে জিজ্ঞাসা করছি। কি না জানা থাকলে যা হয় আর কি। যাই হোক, আমরা পৌঁছে ওখান থেকে আর কিছুই যাবে না, ওই জন্য আমরা হেঁটে হেঁটে হাঁটা লাগিয়েছি। এবার কি দেখি কেউ চিনতে পারছো কোথায় গেছি? অথচ অবশ্য সবাই চিনবে না, আমার মতো যারা প্রথমবার যাচ্ছ তারা তো জানবেই না। এই গলায় উত্তি নিয়ে সবাই আসছে। আমরা সন্ন্যাস নিতে তো গেছি, মানে যাচ্ছিলাম বললাম। এটা আমরা গিয়েছিলাম তারকেশ্বর, মানে বহুবার আমরা যাব ভেবেছিলাম কিন্তু যেতে পারিনি। মা দিদি আরে আসেনি, আমি আর বেটু এই যে এসে গেছি দুজনে আগে। এখানে প্রচুর জিনিসপত্রের দোকান। তারা কোথায়? চলো, যেটা বলছিলাম, অনেকবার ইচ্ছা করেছে যাওয়ার, মায়ের খুব ইচ্ছা ছিল। যাই হোক, মায়ের আজকে ইচ্ছাটা পূরণ করতে পেরেছি। কিছুই করিনি, জাস্ট ওই বারবার বলে নিয়ে যাওয়াটা, এটাই হচ্ছে করতে পেরেছি, জেদ করে যেটাকে বলে। যাই হোক, গেলাম, ভালো লাগলো, মাকে ঘুরিয়ে আনতে পারলাম। আরও আর যাওয়ার ইচ্ছে আছে। আর এখান থেকে মা, দিদি আর বৌদি সন্ন্যাস নিয়েছিল, তো ওই দিনেই আমরা ফিরে এসেছি বেলাতে। আর এইটা আমরা পৌঁছে গিয়েই একদম মা দিদি আরে আসছিল, আর গিয়েই ওয়াশরুম, সবার আগে প্রয়োজন ওয়াশরুমের জন্য খোঁজ করলাম, কিন্তু ওয়াশরুমটা ভীষণই বাজে, জল ভীষণ কম, আর মানে লাইন তো